কালির নয়ন জলে জলে বুক ভেসে যায় কি সাপে কামড়াইলো আমার দুর্লভ লতার গায় কালির নয়ন জলে জলে বুক ভেসে যায় কি সাপে কামড়াইলো আমার দুর্লভ লতার গায় কালির নয়ন জলে মালো মাঝিলজি ও বললো বোন আমি করলাম কি রঙে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলো জিল ও বললো বোন আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে কালির নয়ন জলে জলে বুক ভেসে যায় কি সাপে কামড়াইলো আমার দুর্লভ লতার গায় কালির নয়ন জলে জলে বুক ভেসে যায় কি সাপে কামড়াইলো আমার দুর্লভ লতার গায় কালির নয়ন জলে আরে ছিলাম শিশু ছিলাম ভালা ছিল না সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা ছিল না সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে দেহেতে আইলো জুয়ানি উজান বহে গঙ্গের পানি গো কামিনী বসিল ভাবঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিল জি ও বললো বইন আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে কালির নয়ন জলে জলে বুক ভেসে যায় কি সাপে কামড়াইলো আমার দুর্লভ লতার গায় কালির নয়ন জলে আরে ছিলাম শিশু হইছি বুড়া লইরা গেছে বাঁকা গোরা গলই তলা যেতে যায় মোর ভেঙে ছিলাম জুয়ান হইছি বুড়া লইরা গেছে বাঁকা গোরা গলই তলা যেতে যায় মোর ভেঙে ভেবে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলো জি ও বললো বোন আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে কালির নয়ন জলে জলে বুক ভেসে যায় কি সাপে কামড়াইলো আমার দুর্লভ লতার গায় কালির নয়ন জলে জলে বুক ভেসে যায় কি সাপে কামড়াইলো আমার দুর্লভ লতার গায় কালির নয়ন জলে হায়রে ইতিমধ্যে গানটাই আমার শেষ করিয়া যায় কালির নয়ন জলে আরে আসল যত ভাই বেরাদার সালাম জানাই কালির নয়ন জলে আরে জলে বুক ভেসে যায় বাহ, অসাধারণ হয়ে শুনছিলাম। এতদিন তো সোশ্যাল মিডিয়ায় শুনছিলাম, আজকে একদম সামনাসামনি। মানে আমি অন্যরা জিজ্ঞেস করে যে মানে কেমন হয়, আমি জিজ্ঞেস করতে চাই গে আপনাদের কাছে কেমন লেগেছে, এটা আগে বলেন আপনারা। আসলে আমরা যদি বলি খুবই স্যাটিসফাইড। এই গানটা তো হ্যাঁ, স্টুডিও খুবই থেকে বের satisfied। হয়েছে, কোক স্টেশন বের হয়েছে গানটা বের হওয়ার পরে আমি আর রাকিব ভাই বললাম যে তাহলে এটা কভার করে ফেলি আমরা।
আচ্ছা মাঝখানে আমরা একদিন লাইভে এসে আমরা একটু রিহার্সালটা করলাম আমাদের অডিয়েন্সদের সামনে পেজ থেকে, পরে তারা বললো এটা করে ফেলেন জাস্ট 2 দিন মাঝখানে সময় নিয়ে করছি, করার পরে রাতারাতি এক রাতে 1 মিলিয়ন। সব গল্প শুনবো, তারা কিন্তু আমারও কিছু কাজ আছে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, ঠিক আছে? আর দর্শকদেরকে বলতে চাই, দর্শক স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনে বিনোদন আড্ডায়। আপনাদের সঙ্গে আছে আমি তানভীর হাসান, দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছেন রাকিব হাসান এবং অনিক সূত্রধর। এই মালোমা গানটিকে কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে দিয়েছেন। তো আজকে তাদের সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো এবং অনেক অনেক গান শুনবো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। জিজ্ঞেস করিনি কেমন আছেন, গান শুনে ভুলে গিয়েছিলাম জিজ্ঞেস করতে। খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, গান শুনে এখন আরো বেশি ভালো লাগছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, এখানে এসে খুব উপভোগ করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা আরো উপভোগ করব। এই যে গানটা তো সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল, বলতে গেলে কোকি স্টুডিওর পরে মানে আপনাদেরটাই সবচেয়ে বেশি মানুষ শুনেছে। হ্যাঁ, এই যে শুরুতে বলছিলেন যে কিভাবে আপনারা প্ল্যানিং করলেন, কিন্তু আমি জানতে চাই যে গানটা যখন ভাইরাল হয়ে গেল তার পরবর্তী কি কি আপনারা ফেস করেছেন সেটা আমাকে বলেন। গানটা ভাইরাল হওয়ার পরে কোক স্টুডিও থেকে সাপোর্ট পেয়েছি আমরা, কোকি স্টুডিও থেকে। আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে প্রীতম হাসান ভাই যে কম্পোজ করেছেন, হ্যাঁ হ্যাঁ, তো ভাই কমেন্ট করেছেন। দেন গানের মধ্যে কমেন্টস করেছে, কি কমেন্টস করেছেন তিনি? উনি বলছে এনার্জেটিক পারফরম্যান্স, রাইট, আমরা খুব এনার্জি নিয়ে এই জিনিসটা করেছিলাম। হ্যাঁ, দেন হচ্ছে সাগর ভাই অনেক ভালো, সাগর ভাইয়ের সাথে বসা হয়েছে তারপর এই গানটা নিয়ে, তারপর আবার এই গানটা আবার জনপ্রিয়তা পাইছে আমাদের কাছ থেকে। তো ওই করছি টুকটাক। যখন কভার করলেন আর কি, জি জি, আমি আপনার কাছে যে কভার যে করলেন কয়দিনে প্র্যাকটিস করে করলেন নাকি এক রাতে? না, গানটা রিলিজ হওয়ার 7 দিন পরে আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল যে এটা তো সব জায়গায় করতেছে, কিন্তু আমাদের মতো র্যান্ডমলি যেরকম কভার করি এরকম কেউ করে নাই, চলো অনেক আমি আর তুমি এটা করে ফেলি। পরে একটা ইউনিক ভয়েস লাগে, যেরকম কালির নয়ন জল, কালির নয়ন যা, মানে এই ভয়েসটা আনার জন্য আমরা ট্রাই করছি। হ্যাঁ, যে এই ভয়েসটা যদি আমরা ভালোভাবে আউটপুট দিতে পারি অডিয়েন্সদের, যারা দর্শকদের, তারা কিন্তু ভালোভাবে নেবে। ইভেন কি দেখবেন আমরা যে গানটা কভার করছি প্রথমে কিন্তু এই ভয়েসটা দিয়ে স্টার্ট হয়েছে, কারণ এই এমন একটা ইউনিক ভয়েস সবাই কিন্তু দিতে পারে না। আমরা চেষ্টা করছি এবং দর্শক দারুণভাবে গ্রহণ করছে এটা। এই ভয়েসটার কারণে অনেকে অনেকভাবে প্রশংসা করছে যে কিভাবে কনভার্ট করলেন। আপনার সাধারণত ফোক গান বা ক্লাসিক গাচ্ছেন, সিনেমার গান করতেছেন, হঠাৎ করে এরকম বেহুলা লক্ষিন্দর টাইপ বা গ্রামের যাত্রাপালা টাইপের এরকম সুর কিভাবে বলেন? ক্যারেক্টারে ঢুকতে হয়েছে ভাই, কিছু করার নাই। না, এইটা নিয়ে আমি আপনাকে শুরুতে বলছিলাম আমি একটা প্রশ্ন করব, যেটা শুনে আপনি তো বিব্রত বোধ করতে পারেন। আমি কমেন্ট পড়েছি, অনেকে কিন্তু আপনাকে আবার নেগেটিভলি নিয়েছে, বলছে আপনি নাকি গলার সুর বিকৃতি করে গান গেয়েছেন। ও আচ্ছা, আমি যারা কমেন্টস করেছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি, কারণ একটা কাজের মধ্যে ভালো এবং খারাপ দুটো দিকই থাকবে। কেউ ভালো দিক থেকে সাপোর্ট করবে, কেউ খারাপ দিক থেকে সাপোর্ট করবে। এখন কথা হচ্ছে, আমরা যখন কোক স্টুডিও গানটা নামাইলো, যখন আমরা গানটা প্রথম শোনার পর্যন্ত কিন্তু এটা একটা মেজর পার্ট ছিল এই অংশটুকু গানের, যে এইরকম ভয়েস করে গাওয়া সাধারণত কিন্তু সবাই পারে না। নেগেটিভ যারা করতেছেন করতে থাকেন, উই হ্যাভ নো প্রবলেম, বাট আমরা ক্যারেক্টারে ঢোকার চেষ্টা করছি আর মানুষ দারুণভাবে গ্রহণ করছে। নেগেটিভ কমেন্ট করছে 5টা, পজিটিভ কমেন্ট আসছে 95টা, রাইট। সো আমরা পজিটিভই থাকবো। ঠিক আছে, অনেকের কাছে চলে আসি। অনেক গান যখন হলো, ওই যে কমেন্টস বললেন না, অনেকেই কমেন্টস করেছে, প্রীতম হাসানের কমেন্টস করেছে, মানে আপনার আশায় ছিল যে প্রীতম এই গান শুনবে আর কমেন্টস করবে, বা তখন কেমন লেগেছিল গান শুনে? আমার মন বলছিল যে আমরা যেহেতু এটা কভার করেছি, বা এই টাইপের কভারটা আসলে বাংলাদেশে হয়তো ওইভাবে কেউ করে না র্যান্ডমলি, তো আমি জানতাম যে হয়তো বা কিছু একটা হবে, কনফিডেন্স ছিল। আমি ফার্স্টে রাকিব ভাইকে বলছেন, ভাই গানটা যদি আমরা করি আমি ড্যাম শিওর এটা ভালো কিছু করবে। আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা কভার করার পরে আমরা রাতে 10টার দিকে ময়মনসিংহ জয়নাল আবেদিন পার্কে ঘুরতেছিলাম একসাথে। আমরা কোনো একটা ক্যাফেতে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ করে স্টোরি স্ক্রলিং করতে 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 কোক স্টুডিওর একটা স্টোরি আসে যে আমাদের পেজের গান তারা স্টোরিতে শেয়ার করছে। দেখার পরে তো আমরা খুব এক্সাইটেড, তখনই আমরা ভাবতেছিলাম যে না, তারা আমাদের গানটাকে ভালোভাবে গ্রহণ করছেন। পরে দেখলাম প্রীতম দা, তিনি আমাদেরকে খুব দারুণভাবে অ্যাপ্রিশিয়েট করলেন, সাগর দেওয়ান ভাই, তারপরে অর্ণব দা, সবকিছু মিলে আমাদেরকে দারুণ সাপোর্ট করছেন তারা এখনো পর্যন্ত। আচ্ছা, আমি এই গানটা রিসেন্টলি দেখলাম যে সাগর দেওয়ানের সঙ্গে আপনারা কভার করেছেন, সেই অভিজ্ঞতাটা জানতে চাই। সাগর দেওয়ান ভাই হচ্ছে ময়মনসিংহ চলে আসে, ময়মনসিংহে রেকর্ড হয়েছে শুটিং। আমরা সাগর দেওয়ান ভাই ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিলেন। আচ্ছা, প্রোগ্রামে গিয়েছিলেন সাগর দেওয়ান ভাইয়ের যে ভাগনা, হ্যাঁ সুজন ভাই, সে আমার আবার স্টুডেন্ট, আমার কাছে এই কলেজে শিখে। পরে আমাকে বললো, উস্তাদ মামা তো আসতেছে আজকে, আমি যে ওকে, তাহলে একটা আড্ডার ব্যবস্থা করে ফেলেন। পরে কল দিছে যে মামার তো কাজ শেষ, আপনারা তাহলে চলে আসেন। পরে জয়নাল আবেদিন পার্ক থেকে আমরা গেলাম বাকৃবিতে, মানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। এখানে গিয়ে ভাইয়ের সাথে দেখার সামনে যাওয়ার পর, আরে তোমরা না, তোমাদের গানটা তো ব্যাপক ভাইরাল হয়েছে, দারুণ এক্সপ্রেশন, আমাদেরকে বুকে জড়াই নিলাম, আমরা ফুল দিয়ে বরণ করে নিলাম। তারপরে ভাবলাম আমরা চলেন একটু নিরিবিলি আপনার গানটা আপনার সাথে করি।
Right. ওটা আমরা নৌকা নিয়ে নদীর ওই পারে নিরিবিলি একটা পাড়ে বসে পিছনে কাশবন, cover করেছি। হ্যাঁ জোশ একটা ওয়েদারে গানটা করছি। আপনার এই যে কালকের আগের দিন আপলোড হ্যাঁ রিসেন্টলি হয়েছে। তারপর গান গাওয়ার পর সাগর দেওয়ান কি বললো একসাথে গিয়ে? সাগর দেওয়ান ভাই বলেছে যে তোমাদের ফিউচার অনেক ব্রাইট, তোমরা ভালো কিছু করবা সামনে। তো বাইরে বলছে ভাই তো আসলে অনেক গুণী মানুষ, অনেক ভালো ক্লাসিক্যাল করেন উনি, আমাদের কাওয়ালি জগতে খুবই ভালো পজিশন আছে, আমার সঙ্গে রাইট। তো ওই জায়গা থেকে উনি খুবই পছন্দ করেছেন আমাদের দুজনকে পার্সোনালি, যে তারা খুব ভালো কিছু করবে। তো ইনশাল্লাহ সবার আশীর্বাদে যদি হয় সবকিছু ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে, মালুমা থেকে এবার বেরিয়ে আসি, এবার ব্যক্তি পর্যায়ে গানে আসি, ব্যক্তি পর্যায়ে ক্যারিয়ারে চলে আসি। Okay, okay. প্রথমে অনেকের কাছে আসতে চাই, অনেক আগে গান শুনি তারপর ক্যারিয়ারে যাই। ওকে ডান। একদম কোন গানটা শুনবো বলেন আপনার? আমি এখন এটা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ওই কেন আসে দিন তোকে কাছে না আচ্ছা পাওয়া। হ্যাঁ, খুব পছন্দের একটা গান একদম পশ্চিমবঙ্গে, তাই তো? Right, right. ঠিক অরিজিৎ আছে, সিং। আমরা এই গানটা শুনি, তারপর আপনার কাছে, তারপর রাকিবের কাছে। কেন আসে দিন তোকে কাছে না পাওয়া, কেন আসে দিন তোকে চোখে হারাবার, কেউ পায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার, ওরে মন উদাসী একা ফেলে পালালি কোথায়, ও রে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়, ও হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব, কথা ছিল সাথে তোর বলা হলো শেষ না, খালি খালি চারপাশ এ আমার দেশ না, কেউ যায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার, রে মন উদাসী একা ফেলে পালালি কোথায়, ও রে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়, রব্বা মাওলা, মাওলা শুনছিলাম মুগ্ধ হয়ে, এত আবেগ দিয়ে গাইছিলেন, গানের কথা কি জানি কেউ পালিয়ে গেছে ফেলে নাকি? হ্যাঁ কিছু কেমন হয়েছিল লাইফে? না না এরকম হয় নাই, সিরিয়াসলি কিছুই না, হয়নি। আবেগ শুনে মনে হচ্ছে হয়েছিল, ওই আবেগে চলে এসেছে। না ওই সব কিছু মানে ফিউচার পাস্ট যে ছিল, পাস্ট নিয়েই তো গান করা, আমাদের পাস্ট নিয়েই চলা, সামনে মুভ করা। প্রত্যেকটা মানুষের পাস্টে যে কাহিনীগুলো ঘটে ওই জায়গা থেকে আমরা মানে অনুপ্রাণিত হয়ে সামনের দিকে ধাপিত হই। তো ওই বিষয়গুলো যদি সব ক্লিয়ার, আমার কিছুই নেই, পাস্ট কিছু নেই। ঠিক আছে ওকে, আপনার পাস্ট একদম ক্লিয়ার, কিন্তু পাস্টেই ফিরে যাবে এই কারণে, তারপর রাকিব ভাইয়ের কাছে যাব। আমি যদি ভুল না করি একটি বেসরকারি চ্যানেলের একটা ইয়াংস্টার প্রোগ্রামের আপনি ফার্স্ট রানার আপ হয়েছিলেন। জি, জি, জি। এই যে গান শুরু থেকে এই পর্যায়ে আসলেন, সেই গল্পটা একটু শুনতে চাই, শুরু হয়েছিল কিভাবে আপনার? আমি তো হচ্ছে 2021 সালে আরটিভি ইয়াংস্টারে আমি গিয়েছিলাম ফার্স্ট রানার, ওইখানে টপ 30-তে বাদ পড়ি। আচ্ছা, বাদ পড়ে গেছিলেন? বাদ পড়েছিলাম 2021 সালে। আচ্ছা, সেকেন্ড টাইম বাংলার গায়নে ছিলাম আমাদের, তো বাংলার গায়নে টপ 26-এ বাদ পড়ি। আচ্ছা আচ্ছা, থার্ড টাইম 2023, এখানে আবার ইয়াংস্টার সিজন 2। এবার আর বাদ পড়েননি না? এইবার আর বাদ পড়ি না, এইবার আসলে ধাপে ধাপে করতে করতে আমার একবার মন ভেঙে গিয়েছিল যে আমি হয়তো পারবো না, হয়তো হবে না। তারপর আমাদের প্রডিউসার আর্য ভাই, উনি হচ্ছে খুবই ভালোবাসতেন আমাকে, যে বলে তুই পারবি, তুই তোর ভিতরে কিছু আছে, তুই আমাদের দে, তারপর দেখা যাক কি হয়।
তো হচ্ছে ওই জায়গা থেকে আমি আমার চেষ্টায় আজকে ফার্স্ট রানার আপ আমার স্বপ্ন। ওই যে একটা কথা আছে, একবার না পাইলে দেখো শতবার, একদম, প্রথমবার একদম, ব্যর্থ, একদম। দ্বিতীয়বার ব্যর্থ, Definitely, তৃতীয়বার হয়ে গেছে। এটাই হয়েছে আমার রাকিব ভাই, আপনার এই গল্পটা শুনতে চাই, আপনার গানের জগতে আসা কিভাবে? আমি মূলত স্কুল লেভেলে, কলেজ লেভেল গান করতাম, বিভিন্ন প্রতিযোগিতা হইতো, এইখানে অংশগ্রহণ করতাম, সবসময় ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকতাম। এর বাইরে তখন ছিলেন না? পড়ালেখায় কি ফার্স্ট সেকেন্ড হতেন? হ্যাঁ ভাই, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপনি আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পারেন, আচ্ছা, জানি না। আম্মু বা আব্বু কেউ দেখে থাকলে তারা কমেন্টস করবে হয়তো। আচ্ছা, ঠিক আছে, okay. আমি বিভিন্ন প্রোগ্রামগুলোতে ফার্স্ট সেকেন্ড হইতাম, তখনই থেকেই খালি গলা গাইতাম, কখনো হারমোনিয়াম কিংবা রেওয়াজ করা হয় নাই। যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার মানে গ্র্যাজুয়েশন স্টার্ট করলাম আমি আনন্দমোহন কলেজে, তখন করোনার একটা হানা দেয় আমাদের 2019 মার্চ মাসে। করোনার একটা লম্বা গ্যাপ পড়ে। ওই সময়টাতে মনে হলো যে আমি তো টুকটাক গাইতে পারি, গলা মেলাতে পারি, তাহলে আমার একটা ইনস্ট্রুমেন্ট একটা হাতে নেওয়া উচিত, দেখি আমার ক্রিয়েটিভিটি যে কি লম্বা আকারে ছড়ানো যায় কিনা। হাতে নিলাম, ইউটিউব দেখে ঘাটাঘাটি করে চেষ্টা করলাম, নিজের মতো করে কিছু অ্যাড করলাম। মিউজিক সেন্সটা ছিল আল্লাহর রহমতে, কাজে লেগে গেছে, 2-4 মিলে গেছে, বাজাইতে পারতেছি, গান করতেছি, যত গাইতেছি, সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছি, মানুষ ভালো সাপোর্ট করতেছে। এইভাবে উঠে আসা। রিসেন্টলি আমাদের কিছু গান যুগলবন্দি কভার করার পরে পুরো বাংলাদেশ ইভেন কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়াই গেছে। কিন্তু আপনারা যুগলবন্দি হলেন কিভাবে? Oh, that's the এটা একটা interesting. ভালো point. আমি বাইরে থেকে রুমে আসছি একদিন, আমরা যে বাসাটাতে থাকি, বাসায় একটা সিট খালি ছিল, হ্যাঁ। আসে দেখি আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাসা টাঙ্গাইল গোপালপুর। টাঙ্গাইল থেকে ঢাকায় আসছেন? টাঙ্গাইল থেকে ময়মনসিংহে থাকা পড়াশোনার জন্য আচ্ছা। এই আর কি। আর আমি আপনার কোথায়? একটু আমি মিলাচ্ছি এটা হিসাব। স্কয়ার মাস্টার ভালুকাতে ভালুকা, ময়মনসিংহ। আচ্ছা, এরপরে? আমি রাতে আড্ডা শেষে রুমে আসছি, 11টার দিকে লাইট অফ করা, একটা নতুন বেড, একটা ছেলে শুয়ে আছে পাশে দিকে একটা গিটার। এই ছেলে, কে তুমি? নতুন আসছে নাকি? হ্যাঁ ভাই, আমি নতুন আসছি। ভাই, আমি তো আপনার গান শুনি, আপনি তো ফেসবুকে খুব ভাইরাল। ওর তখন মানে ফেসবুকে এত ফলোয়ার্স আপকামিং না। পরে আমি বললাম, তুমি গিটার প্লে করতে পারো? হ্যাঁ ভাই, আমি গিটার প্লে। ও আমাকে একটা গান শোনালো, আমি অবাক হয়ে গেলাম। রিজন আমার কানে এত শান্তি লাগতেছে, আমি তো মূলত ক্লাসিক না, ফোক স্পেশালিস্ট। ও ক্লাসিক আমাকে গান শোনালো, জোশ লাগছে আমার কাছে। পরে ভাবলাম, তুমি কি কোনো অডিশন দিতে নাকি? হ্যাঁ ভাই, বাংলা গানে ছিলাম, ফার্স্ট সিজন 1-এ ছিলাম, আমি কিছু করতে পারি না। বলছি, তুমি এবার সেকেন্ড টাইমে এবার করবা, যতটুকু হেল্প, যতটুকু সাপোর্ট, আমি যতটুকু জানি বুঝি তোমাকে আমি করবো। তারপরে আল্লাহর রহমতে তার 1 মাস পরেই ইয়াংস্টার সিজন 2-তে নাম লেখাইলো। এইখানে তো দেখলেন কি বাজিমাত, এখন পুরো বাংলাদেশ ইভেন কি আমাকেও ছাড়িয়ে যাচ্ছে। আপনি বাজিমাত করলেন না কেন এখন? না, সময় আসতেছে, শিখতেছি, আস্তে আস্তে জ্ঞানের ভান্ডারটা বাড়ুক। মিউজিক তো একদিন 2 দিনের জানি না, আর আরেকটা একটা বিষয় আমি একটু সমৃদ্ধ add করতে ভান্ডার চাই। হোক, তখন আস্তে ধীরে কোনো রিয়েলিটি শো বা কোনো কিছু দেওয়া হবে ইনশাআল্লাহ। আর সফল হতে হলে যে রিয়েলিটি শোতে যেতে হবে, যেতে হবে, এমন তার কোনো কোনো কথা নেই। হ্যাঁ, কথা বলেন নেই। ভাই, আমি আপনি। আরেকটা বিষয় অ্যাড করতে চাই যে আমার গানের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল আমার বাবার। আচ্ছা আচ্ছা। আমার বাবা অনেক স্ট্রাগল করেছে আমার জন্য, এখনো করছেন। তো ওনার প্রতি আমি কৃতজ্ঞ জানাই সবসময়, যে ওনারা যদি আমাকে, আমার বাবা মা সাপোর্ট না দিলে এই পর্যন্ত আসতে পারতাম না। বেসিক্যালি আমার ওস্তাদ ছিলেন সুরেশ রবি দাস, ওনার উপরে আমি অনেক কৃতজ্ঞ জানাই, কারণ তাদের মাধ্যমে আমার গানের জগতে আসে। আমি 12 বছর যাবত ক্লাসিক্যাল করছি, হারমোনিয়াম, তবলা, গিটার টুকটাক মোটামুটি আমি টুকটাক বাজাইতে পারি। তো আমার গানটা এতটা হার্ট টাচ করে দেন, গানের প্রতি এতটা মানে ভক্তি শ্রদ্ধা, তো সবসময় আমি এটা নিয়েই থাকতে চাই, বাঁচতে চাই। আচ্ছা, ঠিক আছে, আপনার তো শুনেছি, বা আপনার কাছে যাই, কোন গানটা শোনাবেন এবার বলেন? আমি মূলত ফোক স্পেশালিস্ট, ফোক গান করতে বেশি ভালো লাগে, তবে ক্লাসিক কিংবা আদার্সও করা হয়। মানে এখন আমরা ফোক গান শুনবেন, তাই ফোক তো? শুনবো, কোনটা? বাংলা দেশীয় কালচার। শ্রদ্ধেয় ফোক সম্রাট আমাদের বাংলাদেশের, শ্রদ্ধেয় শহীদ মন্ডল স্যারের, তার একটা গান করবো। রিসেন্টলি ওনারা যে একটা কম্বিনেশন করেছেন, খুব ভালো লাগছিল আমার এটা। ঠিক আছে, দে দে okay. পাল। ঠিক আছে। মদিনা মদিনা ওই আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সাফিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মাদিনা।
পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আজি যাব মদিনা, মদিনা। ভালো লাগছিল, মনে হয় আরো শুনতে পারলে ভালো লাগতো আর কি। যাই হোক, সময় তো শেষ হয়ে যায়, 8টার দিকেও শেষ হয়ে আসছি, কিন্তু একটা কথা, কভার সং শুনছিলাম, কিন্তু মৌলিক গান নিয়ে কি অবস্থা আপনাদের? মৌলিক গানের প্রসঙ্গটা আমি তুমি শেষ না করো। না শেষ করা বলতে মৌলিক গানে আমি তো হচ্ছে এতটুকু এই পর্যন্ত এসেছি, আমাদের এখন পর্যন্ত কোনো মৌলিক গান আমরা বের করিনি। তো এবার প্ল্যান আছে যে আমাদের যেহেতু মোটামুটি মানুষজন একটু দেখছে, চিনছে, জানছে, তো আমরা এবার প্ল্যান আছে যে আমরা আমাদের কিছু নিজস্ব কাজ, নিজেদের লিরিক্স টিউন এবং হচ্ছে গুণী মানুষ যারা আছেন তাদের সাপোর্ট পেলে আমরা একটা করে মৌলিক গান আমাদের অডিয়েন্সের জন্য বের করব, ফিডব্যাকের জন্য যদি কিছু হয় আর কি। একটি ঘোষণা দিতে চাই, ঘোষণা বলতে সারপ্রাইজই থাকবে সেটা। আমাদের বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মিউজিক ইন্ডাস্ট্রিতে সবচেয়ে গুণী একজন পার্সন, তিনি, তার সান্নিধ্যে আমরা কাজ করতেছি। এটা হাইডে রাখতে চাচ্ছি অন এয়ার হওয়ার আগ পর্যন্ত। বিগ সারপ্রাইজ থাকবে আমাদের অডিয়েন্সদের জন্য। আমরা কিছু গান তার সাথে করছি, সে অলরেডি আমাদেরকে তার আন্ডারে আমাদেরকে রেখেছেন, আমরা লিরিক টিরিক নিয়ে ফেলছি অলরেডি, ভোকাল দেওয়া প্রায় কমপ্লিট, সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো বা কুরবানির ঈদে দারুণ কিছু দেখতে পারবে আমাদের অডিয়েন্স যারা আছে আমাদেরকে শুনে। আচ্ছা ঠিক আছে, আপনি তখন বলছিলেন যে আপনি বাংলার গানে ছিলেন, তাই তো? তো বাংলার গান তো হচ্ছে মোটামুটি ফোক ভিত্তিক। আমি এক করে একটা যে কোনো ফোক সং শুনতে চাই আপনার কণ্ঠে। জীবনের ওই পারে যদি আর এক জনম থাকে, সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে আমি। আমি একটু ইন্টারাপ্ট করতেছি এই গানের কথাটা। এই গানটা মূলত আমাদের নেত্রকোনা অঞ্চলের শ্রদ্ধেয় বারি সিদ্দিকী স্যারের গান। এই গানটা আমরা দুইজন যখন কভার করলাম, ওরা টিকটকে স্ক্রলিং করার 100 জনের মধ্যে 90 থেকে 95 জন মানুষ এই গানতে টিকটক করতেছে। এত পরিমাণ রেসপন্স পাইছিলাম। ইভেন কি আমরা যখন স্টেজ পারফরমেন্স করতে যাই, আমরা লাস্ট ঈশ্বরগঞ্জে সুমন ভাই, এমপি সুমন ভাইয়ের প্রোগ্রামে গেছিলাম ঈদের পরের দিন। এইখানে উনি নিজে বসে থেকে গানটা শুনে পরে প্রোগ্রাম শেষ করে বাসায় গেছে, এত পরিমাণ ভালোবাসা ছিল। জীবনের ওই পারে
সাধের জনম বন্ধ দিয়া পাই জানো তোমারে ও জীবনের ওই পারে যদি আরেক জনম থাকে সাধের জনম বন্ধ দিয়া পাই জানো তোমারে আমি জনম জনম আমার সুরে তোমারই গান গাই আমি জনম জনম আমার সুরে তোমারই গান গাই আমি যে তোমার আছি এই ভেবে সুপাই ও আমি যে তোমার আছি এই ভেবে সুপাই ঠুনকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে কি পাইলাম না এই ভেবে বুক ভরবে না মোর সুখে ও ঠুনকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে কি পাইলাম না এই ভেবে বুক ভরবে না মোর সুখে ও আমি কেমন কি পাইলাম খবর রাখতে চাই আমি কেমন কি পাইলাম হিসাব রাখতে চাই আমি যে তোমার আছি এই ভেবে সুপাই ও আমি যে তোমার আছি এই গানের কথাটা ভাই যে তুমি আমাকে ছেড়ে গেছো তাতে এটা আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, আমি তো তোমার হইতে পারছি। লেজেন্ড, যা লেখা, যা সুর, যা কণ্ঠ, একদম শ্রদ্ধা বাড়ি দিয়েছে। আমি কি অন্যদিকে যাব? এই কথা শুনে তো আমার মনে অন্য প্রশ্ন আসতেছে। তবে আপনাদের এই মাঝে একটা কথা হলো, আপনাদের মধ্যে না একটা ব্যাপার আছে, বাই ওয়ান গেট ওয়ান, মানে একজনকে গান গাইতে বলে একজন ফ্রি হয়ে যায়। বিষয়টা এইরকম, এই যে একটা দারুণ যুগলবন্দি, এইটা আমরা অনেক প্রশংসা তো পাই। এই যে একসাথে যে থাকবেন তো ইনশাআল্লাহ সবসময়, নাকি? একদম ডেফিনেটলি। উপরওয়ালা যদি কপালে লিখে। আচ্ছা ঠিক আছে, এখন যেটা বলতে চাই যে আসলে এই যে একসাথে গান গাইছেন, এখন তো বলতে গেলে একটা উঠতি ক্যারিয়ার আপনাদের, তাই তো? এই উঠতি ক্যারিয়ারের ক্ষেত্রে আসলে এখন ভবিষ্যতে আপনাদের চিন্তা কি, প্ল্যানিং কি, ভাবনা কি? ভবিষ্যতের চিন্তা হচ্ছে গান করছি দর্শকের জন্য এবং শিখছি, সবচেয়ে বড় কথা শিখছি। গানটা রিপ্রেজেন্ট করার থেকে আগে জানি, শিখি, বড় বড় মানুষের পাশে যাই, দাঁড়াই, এতটুকুই। তারপর আসলে এই কাজটা করে যাই, তারপর কাজের বলতে পারে, ভবিষ্যৎ মানুষ বলতে পারে না, তো এটা কাজ করে যাব, তারপর দেখা যায় কপালে কি থাকে। আমাদের ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে নতুন নতুন কিছু এই পৃথিবীতে রেখে যাওয়া, যে আমরা এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমরা কিছু রেখে যেতে চাই এই পৃথিবীর বুকে, আমরা কিছু সাক্ষ্য রেখে যেতে চাই, যেগুলোর জন্য মানুষ আমাদেরকে একটা সময় মনে করবে। আমরা এখন জাস্ট উঠতি ক্যারিয়ারে আছি, শিখতেছি, আমাদের ভুল ত্রুটি যারা দর্শকরা আছে এরা আমাদেরকে ধরিয়ে দিচ্ছে, এগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ভালো কিছু করবো, একসাথে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, অনেক আড্ডা দিয়েছি, অনেক কথা বলেছি, শেষ তো করতে হবে, সময়ে স্বল্পতা আছে। আশা করি ভালো লেগেছে তাদের গানগুলো, আরো ভালো লাগবে আপনারা উৎসাহ দিলে। তো এখন একটা জ্যামিং শুনতে শুনতে আজকের মতো বিদায় নিব, ভালো থাকবেন আপনারা। বিদায় আমরাও নিতে চাই। আচ্ছা, হ্যাঁ, কিছু বলার সেটা থাকলে হচ্ছে আমরা আমাদের যে উঠতি ক্যারিয়ার স্টার্টিংটা পাইছি আমাদের মূলত ময়মনসিং আনন্দময় কলেজ বা ময়মনসিং থেকে। তারা আমাদেরকে ছোটবেলা একদম শুরু থেকে যেভাবে সাপোর্ট করছে, এখনো পর্যন্ত করতেছে,
তারা পুরা ওয়ার্ল্ড ওয়াইড পুরা বাংলাদেশ আমাদেরকে ছড়িয়ে দিচ্ছে। ময়মনসিংহ আমাদের পক্ষে আর কি, ময়মনসিংহ আমাদের অনেক সাপোর্ট করছে, রাইট। ময়মনসিংহ আমাদের একটা রক্তের অংশ হয়ে গেছে। Right. ময়মনসিংহ থেকে যারা দেখছেন বা দেখতেছেন, পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে যারা দেখতেছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, সবার প্রতি আমাদের গান যারা শুনেন সকলকেই শুভেচ্ছা অভিনন্দন। ইনশাআল্লাহ ভালো কিছু আসছে আপনাদের জন্য। খাজার নামে পাগল হইয়া ঘুরিয়া পিয়াসমির গিয়া রে, খাজার নামে পাগল হইয়া ঘুরিয়া পিয়াসমির গিয়া রে, এত করে ডাকলাম তারে, এত করে ডাকলাম তারে, তবু দেখা পাইলাম না, পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না। মুর্শিদ আছে দেশে দেশে, এই জগতে কত বেশে, মুর্শিদ আছে দেশে দেশে, এই জগতে কত বেশে গো, ধরতে পারলে পাবি রে তুই, ধরতে পারলে পাবি রে, বেহেশতেরি নজরানা। ওয়েট ওয়েট ওয়েট, দর্শকদের জন্য বলতে চাই, কমেন্টস করবেন। পাগল ছাড়া দুনিয়া চলে না। পাগল ছাড়া দুনিয়া চলে। দেখা যাক। পাগল ছাড়া দুনিয়া